অফিশিয়ালি কিন্তু এই সাবরি ভাই অথবা যে সুযোগ স্যারকে দেওয়া যায় সবাই একজনকে বানিয়ে দেন আপনি ফোর্স করে তোমরা এটা ম্যাম আপনি সিলেক্ট করে দিন একজন ওদের এগুলো স্টুডেন্ট আমরা সবাই সাবরি ভাইকে ভোট দিয়েছি তাহলে তো সবার ওই আমাদের সিএর হিসেবে আমরা মানি আগামী বছর ঢাকা 4 আসবে ঢাকা 4 আসবে না এই জিনিস বুঝতে দিতে পারবি না বিনা ভোটে ফার্স্টে আমাদের ইয়াটা হচ্ছে কনসেপ্ট সিস্টেম আমাদের কোর্সের নাম হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন তো সিস্টেমটা কি হোয়াট ইজ সিস্টেম ডেফিনিশন দিতে হবে না আপনারা চাইলে জাস্ট নরমালি আপনাদের বললাম যে একটা সফটওয়্যার এটা একটা সিস্টেম আমাদের জন্য একটা এনভায়রনমেন্ট কোনো একটা কাজ করার জন্য একটা এনভায়রনমেন্ট বা একটা সিস্টেমেটিক ওয়ে যেটা নট নেসেসারিলি যে তোমার সিস্টেম বলতে কোনো একটা সফটওয়্যার বেসিসে বা ইলেকট্রনিক ডিভাইসে হতে হবে এটা কিন্তু নর্মাল একটা বাইরের সিস্টেম যেমন আপনাদের এই ভার্সিটিতে এটা কিন্তু একটা সিস্টেমের আন্ডারে আছে এটা একটা সিস্টেম আন্ডারে আছে সো এইটাও একটা সিস্টেম কোনো কাজ স্টেপ বাই স্টেপ করাটাকে সিস্টেম বলে এটা পার্ট অফ এ সিস্টেম সিস্টেমের একটা কাজ মানে আপনার সিস্টেমটা একটা ওয়ে হচ্ছে বা সিস্টেমটা কিভাবে হবে আপনি সিস্টেমটা দাঁড় করাবেন কিভাবে সেইটার একটা স্টেপ বাই স্টেপ চিন্তা করা এটা হচ্ছে একটা প্রসেস মিডল ফুল জিনিস আচ্ছা তো আমরা যদি বইয়ের ডেফিনিশনে যাই সিস্টেমটা হচ্ছে গ্রুপ অফ এলিমেন্টস মানে কয়েকটা কম্পোনেন্টস বা এলিমেন্টস যেটাই বলি কম্পোনেন্টস বা এলিমেন্টস হচ্ছে একটা গ্রুপ সেই গ্রুপের একটা কম্পোনেন্টসের সাথে আরেকটা কম্পোনেন্ট ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট এই যে আমার গ্রুপ বলি গ্রুপটা যেটা কানেক্টেড কম্পোনেন্টের সেইটা হচ্ছে কি আমার কি জন্য বানানো হবে সেটার একটা স্পেসিফিক কোনো একটা পারপাস আছে মানে কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য আমরা যদি একটা সিস্টেম কনসিডার করি যেখানে অনেকগুলো কম্পোনেন্টস আমার ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টসগুলো থাকবে সো এটা হচ্ছে আমার একটা সিস্টেম সো এটার মধ্যে আমার কি জিনিস আছে একটা হচ্ছে কিছু কম্পোনেন্টস থাকবে দেন হচ্ছে এই কম্পোনেন্টসগুলো আমার কি থাকবে ইন্টারকানেক্টেড হবে interconnected and they will be interdependent and এই যে আমরা জিনিসগুলো একটা সাথে একটা কানেক্ট করছি এটার জন্য আমি কি জন্য কানেক্ট করছি এটা অ্যাচিভ করব সো আমরা যখন একটা সিস্টেম কনসিডার করব তাহলে বলুন তো আপনাদের ভার্সিটির এই যে সিস্টেমটা এইটার মধ্যে আপনার কম্পোনেন্টসগুলো কি কি হতে পারে টিচার স্টুডেন্ট এটা হতে পারে অনেকগুলো কম্পোনেন্টস দেখা যায় আপনারা যখন এখানে অ্যাডমিশন নিয়েছেন সেখানে অ্যাডমিশন একটা সেকশন ছিল সেটা একটা কম্পোনেন্টস চিন্তা করতে পারেন সেই অ্যাডমিশন সেকশনের সাথে আপনার হচ্ছে ডিপার্টমেন্টের একটা কানেকশন আছে তাই না প্লাস হচ্ছে আপনাদের স্টুডেন্ট এটার একটা কানেকশন আছে সো এই যে কানেকশনগুলো ইন্টারকানেক্টেডলি একটা সিস্টেম দাঁড় করাচ্ছে অ্যান্ড এটা কিসের জন্য এটা পারপাসটা কি পারপাস আপনারা গ্র্যাজুয়েট করবেন তাই না বা আপনাদের কিছু শেখানো আলটিমেটলি সো এটা একটা সিস্টেম দেন আমরা হচ্ছে যাব কনস্ট্রেন্টস কি যে আমার একটা সিস্টেম যখন লিমিটেশন বা কি কি লিমিটেশন থাকতে পারে একটা সিস্টেম চিন্তা করলে আপনার অনেকগুলো জিনিস কনস্ট্রেন্ট হিসেবে আসবে কারণ আপনি একটা সিস্টেম করতে গেলে যখন আপনি হয়তো এক্সাম করতে যাবেন তখন দেখবেন যে অনেক কিছুই আপনার কাছে তখন মনে হচ্ছে আচ্ছা এই জিনিসটা তো পসিবল হচ্ছে না এরকম অনেক জিনিস তো এটা যদি বিজনেস সাইডে বা সফটওয়্যার ইন্ডাস্ট্রির হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে একটা জিনিস বলতে পারি যেমন আপনাকে ধরেন আপনার একটা টেক ফার্ম আছে টেক ইন্ডাস্ট্রি আছে যেটা থেকে আপনি মানুষের কাছ থেকে বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে অর্ডার নেন বা সফটওয়্যার তৈরি করে নেন এই যে সফটওয়্যার
সফটওয়্যারটা তৈরি করে দিলেন, আপনার ইউজার কিন্তু আপনার কাছে কি কিছু এক্সপেক্ট করছে। তখন ইউজার অনেক কিছুই বলতে পারে যে আপনি এটা করে দেন, এটা করে দেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু সব কিছুই পসিবল হবে না। আপনার তার মধ্যে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইউজার কিন্তু বা ক্লায়েন্ট আপনাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বলবে, যেই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করে দিতে হবে, আমার একটা টাইম কনস্ট্রেন্টস থাকে। তারপর একটা বাজেট থাকে না, কোনো একটা প্রজেক্ট, আপনার যদি কোনো প্রজেক্ট করতে যান, প্রজেক্ট করতে গিয়েও দেখবেন সেখানে একটা বাজেট কনস্ট্রেন্টস আছে। সো এই যে কনস্ট্রেন্টসগুলো, এই কনস্ট্রেন্টগুলোকে আমরা থ্রি টাইপস বলতে পারি। যে একটা হচ্ছে টাইম কনস্ট্রেন্টস ফার্স্ট, এটা খুবই ক্রুশাল একটা কনস্ট্রেন্টস, কারণ হচ্ছে দেখা যায় যে আপনার যদি টাইম লিমিট ক্রস করে আপনার অনেক এই টাইমের উপর কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসও ডিপেন্ডেন্ট। কারণ আপনি দেখবেন টাইম, আপনার এমপ্লয়ি যখন আপনি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, আপনার এমপ্লয়ি আছে। সো আপনার এমপ্লয়িকে আপনি কী হিসেবে স্যালারি দেন? আপনার এমপ্লয়িকে আপনি স্যালারি দেন আওয়ার্স, ওয়ার্কিং আওয়ার্স হিসেবে। তো আপনার জিনিসটা যদি ওয়ার্কিং আওয়ার যদি বেড়ে যায় বা টাইমটা যদি বেশি লেগে যায়, তখন কিন্তু আপনার আলটিমেটলি এমপ্লয়িকে বেশি পে করতে হতে পারে, যদি সেটা কি কোনো কন্ট্রাক্ট বেসিসের কোনো একটা এমপ্লয়ি হয়। তাহলে দেখা গেল যে তার 1 মাস কাজ করার কথা ছিল, সেখানে আপনি 1 মাসে কমপ্লিট করতে পারলেন না, তাহলে সেখানে কি আপনার 1 মাসের জায়গায় 1.5 মাস লাগতে পারে। সো এই 15 ডেজে কি তাকে আপনার এক্সট্রা স্যালারি দিতে হচ্ছে। এই এক্সট্রা স্যালারিটা কি আপনার বাজেটের মধ্যে কিন্তু ছিল না। সো এটার জন্য আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও হতে পারে। তাহলে কনস্ট্রেন্টগুলো কি? একটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট, একটা হচ্ছে টাইম কনস্ট্রেন্টস, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আপনি যে প্রজেক্টটি বা যা কোনো কিছু কাজই করেন না কেন, আপনার কিছু বাজেটের কথা আগে মাথায় রাখতে হবে। একটা ছোট প্রজেক্ট করতে গেলেও দেখবেন আপনার বাজেট কত হচ্ছে সেইটা। আর আরেকটা হচ্ছে আপনার টেকনিক্যাল কনস্ট্রেন্টস। আচ্ছা, টেকনিক্যাল কনস্ট্রেন্টসটা কি? টেকনিক্যাল কনস্ট্রেন্টসটা হচ্ছে যে ধরেন আপনি একটা সিস্টেম মানে ডেভেলপ করতে চাচ্ছেন। সিস্টেমটা ডেভেলপ করার সময় আপনি অনেক কিছু চিন্তা করতে পারেন, কিংবা ধরেন আপনার ইউজার ক্লায়েন্ট অনেক কিছু চিন্তা করতে পারবে, সে কিন্তু টেকনিক্যালি নাও চিন্তা করতে পারে। কিন্তু আপনি যখন সেটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে যাচ্ছেন, আপনার কাছে সব কিছু ইমপ্লিমেন্ট করা পসিবল নাও হতে পারে। যেমন একটা বলি, আমার নিজের এক্সপিরিয়েন্স বলি। যেমন আমার থিসিস ছিল হচ্ছে ইমেজ প্রসেসিংয়ের উপর, জ্ঞান হচ্ছে আপনার যদি একটু দেখেন, তারপরে আমাদের জেনারেল অ্যাডভার্সারি নেটওয়ার্কস, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাইড। সো এটার জন্য ইমেজ প্রসেসিংটা মেনলি কাজ করতে হয়, কিন্তু এটা অনেক সিএনএন অ্যাড করে করতে হয়। আচ্ছা, সো এটার মধ্যে আমাদের প্রত্যেকে কী ফেস করতে হচ্ছে, দেখা যাচ্ছে যে ইমেজ প্রসেসিং করতে দিচ্ছি, ইমেজ প্রসেস হতে এত টাইম লাগতেছে। আমার নিজেদের পিসিতে তো হচ্ছিলই না, আমাদের ভার্সিটির একটা ল্যাব ছিল। সো এখানে পুরো 7 দিয়ে, আর সেটা তো লাগছে আমাদের করে, সেটাতে দেখা যেত 24 ঘন্টা 25 ঘন্টা এরকম টাইম ধরে এটা ইমেজ প্রসেস হতেই লাগতেছে। এটা একটা, তাহলে এই যে আমরা একটা টপিক চুজ করেছিলাম, এটা কিন্তু আমরা আগে বুঝতে পারিনি যে আমাদের এতটা কষ্ট হতে পারে। ফর্চুনেটলি ওই ল্যাবটা হয়েছিল, ওই ল্যাবটা কিন্তু আগে ছিল না, আমাদের কিছু আমাদের 4th ইয়ারে কিছুদিন আগে স্টার্ট হয়েছিল। সো ওই ল্যাবের যদি না থাকতো, আমাদের কিন্তু থিসিসের টপিক চেঞ্জ করতেও পারবো, এরকম যে চেঞ্জ করতে হচ্ছে নিজেদের। তাহলে এটা হচ্ছে টেকনিক্যাল কনস্ট্রেন্ট। আপনি সবসময় যেটা চিন্তা করবেন সেটা সবসময় টেকনিক্যালি পসিবল নাও হতে পারে। বা আপনার বাজেটের হিসেবে ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, সাপোজ 50,000 বা 20,000, ছোটো একটা প্রজেক্ট। তাহলে ওইটার মধ্যে যদি আপনি এমন একটা ডিভাইস কথা চিন্তা করেন যেটা হচ্ছে আপনার অনেক অ্যাডভান্স, তাহলে কিন্তু ওই টেকনিক্যালটা আপনার জন্য অ্যাভেলেবল নাও হতে পারে, আবার হতে পারে আপনার কান্ট্রিতে অ্যাভেলেবল না। সো এই জিনিসগুলো আছে। এখন আসি সিস্টেম, এটা গেল সিস্টেম, মোটামুটি সিস্টেম সম্পর্কে আইডিয়া দিচ্ছে। এখন আসি কি সিস্টেম অ্যানালাইসিস। সিস্টেম অ্যানালাইসিস মানে আমার সিস্টেমটাকে অ্যানালাইজ করা, যে সিস্টেমের মধ্যে কী আছে এই জিনিসগুলো। সো আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল আপনি ধরেন একটা সিস্টেম দাঁড় করাতে চাচ্ছেন, একটা সিস্টেম বানাতে ডেভেলপ করতে চাচ্ছেন, আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো, সেটার জন্য আপনার হচ্ছে কিংবা আপনি চিন্তা করছেন, আপনার ধরেন নিজস্ব ক্লায়েন্ট থেকে না, আপনি নিজেই নিজের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নিজেই সফটওয়্যার বানান। এটার জন্য আপনার
প্রবলেম আপনি সলভ করতে পারছেন, আপনার সফটওয়্যারটা অলরেডি বাজারে মানুষজন খুব ইজিলি এটা হ্যান্ডেল করে ফেলতে পারে, আপনার সফটওয়্যারটা কিন্তু কেউ কিনবে না বা কেউ ইউজ করবে না। তাহলে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম আইডেন্টিফাই করতে হবে মানে যে আপনি কোন জিনিসটার প্রবলেম সলভ করতে চাচ্ছেন, যেটার জন্য আপনি সফটওয়্যারটা ডেভেলপ করবেন। তাহলে আপনার ফার্স্ট স্টেপ কি? প্রবলেম আইডেন্টিফিকেশন। অ্যান্ড এই প্রবলেম আইডেন্টিফাই করাটা মেইন ইস্যু। অনেক সময় দেখা যেতে পারে যে আপনি প্রবলেম আইডেন্টিফাই করলেন কিন্তু সেটা দেখা গেল প্রবলেমটা আগে সলভ হয়ে গেছে। এই জন্য প্রবলেম আইডেন্টিফাই করার সময় আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে নিতে হয় যে আমার এরকম এই প্রবলেমটা আরও কি ফেস করেছে কিনা, বা এই ফেস যদি করে থাকে সেটার জন্য কোনো সলিউশন আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যানালাইসিস করে নিতে হয়। সো এটা হচ্ছে আমার প্রবলেম আইডেন্টিফিকেশন। দেন হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং। রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা কি? রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা হচ্ছে আপনার কি কি প্রয়োজন হতে পারে। ফার্স্টে ছিল হচ্ছে আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন। সেকেন্ড হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং আর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এটা কি? যে আপনার সফটওয়্যারটা আপনি চিন্তা করবেন, প্রবলেম সলভ করবেন, আপনার কি কি এই জিনিসটার সলিউশন বের করার জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে। এটা অ্যানালাইসিস করবার প্রথমে যে প্রবলেমটা আগে থেকে সলভ করা আছে তারপর কি প্রবলেম আইডেন্টিফাই না প্রবলেম আইডেন্টিফিকেশন আপনার প্রবলেম আইডেন্টিফিকেশন হচ্ছে আপনার প্রবলেম আইডেন্টিফাই করতে হবে আগে যে কোথায় আপনার সিস্টেমটা ইউজ করা যেতে পারে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং। যেমন আপনারা অনেক সময় আমরা বলি না এটা এরকম হলে ভালো হতো, অনেক মানে র্যান্ডমলি চিন্তা করি, আমাদের মাথায় আসে হঠাৎ। দেখা যেতে পারে যে এমন একটা আপনার মাথায় আসছে যে যেটা অ্যাকচুয়ালি সফটওয়্যার হয়তো ডেভেলপ করা গেলে আপনার লাইফ খুব ইজিয়ার হতো। আমাদের সফটওয়্যার বা টেকনিক্যাল যে জিনিসপত্র এগুলো কেন আমাদের লাইফটা খুব ইজিয়ার হতো। সো রিকোয়ারমেন্ট গ্যাদারিং হচ্ছে আপনি কি জিনিস লাগবে, এই যে আপনি প্রবলেম আইডেন্টিফাই করছেন এটার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হতে পারে। রিকোয়ারমেন্ট প্রয়োজন হতে পারে যে রিকোয়ারমেন্টের বেসিসে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারেন, এই জিনিসটা এটা হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং। দেন হচ্ছে এটা ডিটেলস পরে আসবে আশা করি লেকচারে, কারণ এটা হচ্ছে আপনার অনেক কিছু চিন্তা করা আছে এখানে। দেন হচ্ছে আসি ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা কি? এই যে আপনার ইয়াটা কতটা ফিজিবল, যে আপনি যে একটা সিস্টেম একটা ধরেন একটা সিম্পল একটা প্রবলেমকে সলভ করার জন্য আপনি অনেক ঝামেলা যুক্ত বা অনেক কমপ্লিকেটেড একটা সলিউশন চিন্তা করেন, তাহলে এটা কিন্তু আপনার সলিউশনটা ফিজিবল নাও হতে পারে। দেখা গেল যে আপনি হয়তো আরও কিছু লিমিটেশনসও থাকতে পারে, যে আপনি এমন একটা সফটওয়্যার চিন্তা করলেন যেটা ধরেন আপনার টার্গেট কাস্টমারের জন্য এটা ফিজিবল হচ্ছে, তাহলে এটা কিন্তু ততটা ফ্রুটফুল নাও হতে পারে। এ কারণে আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করতে যাব তার আগে অবশ্যই আমাদের হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করে নিতে হবে। দেন হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং। এখন আপনার অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং, এইটাতে আপনি এই যে তিনটা স্টেপ পার হয়ে আসছেন, এই তিনটা স্টেপ পার হওয়ার পর এখন আপনি আপনার সিস্টেম সম্পর্কে আরেকটু ভালো মতো চিন্তা করছেন ডিপলি। যে আপনার ধরেন একটা আপনারা ইয়াতে ইন্টারে আইসিটি করেছেন না, ডেটাবেস পড়ছি ম্যাম, হালকা ঝাপসা তাহলে সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনার অ্যানালাইসিস করে আপনার মডেলটাকে দাঁড় করানো, যেমন হতে পারে আপনি যদি আপনার ধরেন একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাচ্ছেন,
কিভাবে বানাচ্ছি। তাহলে অ্যাটেন্ডেন্স সিস্টেম বানানোর জন্য আপনার কি থাকবে, ফার্স্টে একটা কম্পোনেন্টস একটা থাকতে পারে, যেমন স্টুডেন্টসদের আইডি, তাই না? স্টুডেন্টের একটা ইনফরমেশন থাকতে হবে যেখানে আপনাদের নাম, যেখানে আপনাদের আইডি থাকবে। দেন একটা থাকতে পারে কোর্সের একটা কম্পোনেন্টস থাকতে পারে না, যেখানে আপনার কোর্সগুলো যতগুলো আপনার ধরেন সিএসসি যতগুলো কোর্স পসিবল, যতগুলো কোর্স আছে সবগুলোর জন্য একটা কোর্সের একটা কম্পোনেন্টস বা একটা টেবিল চিন্তা করতে পারেন। এক্সেলের আমরা টেবিল দেখেছি না? সো এক্সেলের টেবিলটা চিন্তা করতে পারেন যেখানে আপনার কোর্সগুলো থাকবে, আপনার স্টুডেন্ট নামে একটা টেবিল থাকলো যেখানে আপনার স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নাম এটা থাকবে। দেন আপনি চিন্তা করতে পারেন আপনার কোর্স টিচার যে টিচারের আপনার সিএসসি ডিপার্টমেন্টের যে সব টিচার লিস্ট সেটা একটা টেবিল হতে পারে। তাহলে সেই টেবিল অনুযায়ী এই যে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টস দেখছি, এই জিনিসগুলোর সাথে আপনার সবগুলোকে আলাদা আলাদা কাজ করতে পারবে, আলাদা আলাদা কিন্তু কাজ করতে পারবে না, একটার সাথে আরেকটা ইন্টারলি কানেক্টেড থাকতে হবে, তাই না? ইন্টারকানেক্টেড থাকতে হবে, যেটা আমরা অলরেডি জেনেছি যে একটা সিস্টেম হলে অবশ্যই ইন্টারকানেক্টেড থাকতে হয়, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্সি হবে। তাহলে এই যে আপনাদের ক্লাস বা টিচার, আপনাদের একটা কোর্স একটা টিচার নেই, একটা টিচার নেই, একটা টিচার নেই, একটা কোর্স একটা টিচার নেই। তাহলে এই যে আপনার একটা কোর্সের সাথে আপনার একটা টিচারের রিলেশন আছে। আবার আপনার ধরেন স্টুডেন্ট লিস্টে আপনাদের 4টা ইয়ারের স্টুডেন্টের সবার নাম আছে, তাহলে এই স্টুডেন্টদের সাথে কোন ব্যাচ বা আপনাদের এখানে ধরেন আপনার ইয়ারও লেখা আছে, আপনার স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট, এটাকে আমি ড্র করবো, আপনাদের ভিজুয়ালাইজ করতে প্রবলেম হচ্ছে না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে স্টুডেন্ট টেবিলে আপনাদের আইডি, স্টুডেন্ট নেম অ্যান্ড দেন হচ্ছে কি থাকবে যে আপনার কোন ইয়ার বা কোন ব্যাচ সেটা থাকবে। তাহলে আপনার একটা কোর্স কিন্তু একটা সার্টেন ব্যাচের জন্য থাকে বা এই ইয়ারের দিতে পারে। তাহলে এই যে ব্যাচের সাথে আপনার একটা কোর্স মানে স্টুডেন্ট টেবিলের একটা কোর্স ইন্টারকানেক্টেড, আবার হচ্ছে কোর্সের সাথে সেই কোর্সটাকে আরেকজন টিচার নেয়, তাহলে সেই টিচারটা কানেক্টেড। এই যে আমরা ইন্টারনালি কানেক্টেড করছি, এই জিনিসটাকে আমরা বলবো মডেলিং। এই জিনিসটার জন্য আমরা হচ্ছে যখন একটা সিস্টেম কনসিডার করি, আমরা হচ্ছে এরকম ডেটাবেস থাকে, আমাদের ব্যাকএন্ড থাকে না, ব্যাকএন্ডের মধ্যে কিন্তু এই জিনিসগুলো স্টোর করা থাকে। আপনাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম যদি থেকে থাকে তাহলে সেইখানে দেখবেন যে আপনাদের ব্যাকএন্ড যারা করছে বা করে তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে করেছে। সেরকম টেবিল থাকে, টেবিলের মধ্যে ইন্টারকানেক্টেড। শুরুতে আপনার একটা মডেলিং করে নিতে হয়, রাফ স্কেচ করে নিতে হয়। ফার্স্টে আপনি সফটওয়্যারে যাবেন, ফার্স্টে আপনার হার্ডওয়্যার মানে খাতাপত্রে কাজ করতে হবে, অনেক লিখে করতে হয় একটা সিস্টেম ডেভেলপ করার জন্য। দেন আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করা স্টার্ট করতে পারেন। কারণ দেখা গেল আপনি যদি শুরুতেই এই সিস্টেম একটা আপডেট করা স্টার্ট করেন, মাঝপথে গিয়ে আপনার হতে পারে যে ফিজিক্যাল স্টাডি পরে করতে গেলেন, আপনি যদি সফটওয়্যার স্টার্ট করা শুরু করে দিয়েছেন, ফিজিক্যাল স্টাডি মাঝখানে করতে গিয়ে দেখলেন আপনার সফটওয়্যারটা ফিজিক্যাল হচ্ছে, তখন কিন্তু আপনার লস, যতটুকু আপনার ইনভেস্ট হয়েছে সেই সেটা কিন্তু আর আপনি ব্যাক পাচ্ছেন না, তাহলে এটা একটা লস হিসেবে কনসিডার করা হয়। তাহলে মডেলিংয়ের মধ্যে আপনি হতে পারে যে ডেটা ফ্লো ডায়াগ্রাম, আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম নর্মালি দেখছি, তাই না? নর্মালি একটা ডেটা থেকে আরেকটা ডেটা যে ফ্লো হয়, মানে এই যে ফ্লো, এই ফ্লোটা হচ্ছে একটা ডায়াগ্রাম, সেটা দিয়েও করা যেতে পারে। ডিফারেন্ট সিস্টেমের জন্য ডিফারেন্ট মডেলিং প্রয়োজন হয়। যেমন আপনার যদি একটা ব্যাকএন্ড একটা ওয়েবসাইট চিন্তা করতে পারেন, যেটার ব্যাকএন্ড সব ওয়েবসাইটে ব্যাকএন্ড আছে, আমরা লগ ইন করি, রেজিস্টার করি, আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, সেটার একটা ব্যাকএন্ড আছে। সেই ব্যাকএন্ডের এই জিনিসটা হচ্ছে নর্মালি আপনি ইয়ার মডেল দিয়ে করবেন, এন্টিটি রিলেশনশিপ, যেটা এন্টিটি যেটা বললাম না, টেবিলগুলোর কথা বললাম, এগুলোকে আমরা একটা এন্টিটি কনসিডার করতে পারি। এগুলোর মধ্যে যে ডেটা করে ওই লাইনটা হচ্ছে আমরা একটা ডেটা, যেমন একটা স্টুডেন্টের নাম, আইডি আর হচ্ছে ব্যাচ, এইটা আমার একটা এন্টিটি বললাম, টেবিলের মধ্যে একটা ইয়ে। সো এই যে এন্টিটির মধ্যে যে রিলেশনটা, এটা এন্টিটি রিলেশনশিপ। সো মডেলিংয়ের একটা এক্সাম্পল হতে পারে আপনার ইয়ার মডেল। আরেকটা আছে, আরও অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিএফটি হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, মানে ডেটাটা যে ফ্লো হওয়ার জন্য আপনি সিম্পল যদি একটা সিস্টেম চিন্তা করেন, সেখানে আপনি ডিএফটি দিয়েও করতে পারবেন। এন্টিটি রিলেশনশিপ মডেল। আচ্ছা, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে স্কোপ অ্যান্ড ডেফিনিশন। এই যে আপনি সিস্টেমটা করলেন, এখানে স্কোপটা যে আপনার স্কোপ কতটুকু রিচ করে কাস্টমারকে, এটা একটা জিনিস হতে পারে যে আপনার সফটওয়্যারটার স্কোপ কত থাকে, সেটা আপনি লাস্টে গিয়ে চিন্তা করবেন।
যদি মনে হয় যে না আপনি তো ইনিশিয়ালি চিন্তা করে আসছেন যে আপনার প্রবলেমকে কীভাবে সলভ করবেন, সো সেই অনুযায়ী আপনি সফটওয়্যারটা করেছেন, ফিজিবিলিটি স্টাডি করেছেন, অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং করেছেন, দেনকে যদি আপনার মনে হয় যে স্কোপটা তাদের ম্যাচ করতে পারছেন, আপনি আপনার সিস্টেমটাকে একটু আপডেট করতে পারেন। আমরা দেখি না আমাদের সিস্টেম যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু অলওয়েজ আপডেট হতে পারে, তাহলে এই আপডেট করা যেতে পারে স্কোপ যদি পিচ না হয়। সো লাস্টে কি ছিল আমার scope and definition. এখন যদি আমরা ম্যাম ফিজিবিলিটি আরেকবার রিপিট করতে। ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে আপনার সিস্টেমটা কতটা ফিজিবল, ঠিক আছে, কতটা আপনি অনেক কিছু ফিজিবিলিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে, যেমন আপনার কতটা ইজিলি ওয়েট ইউজ করতে পারছেন, কতটা কাস্টমারকে রিচ করতে পারছেন। ধরেন আপনি একটা সফটওয়্যার বানালেন যেটা একটা সার্টেন কাস্টমার শুধু ইউজ করতে পারে, তাহলে এটা আপনার একটা লিমিটেশন আছে। সো এটা কিছু পার্সনের জন্য ফিজিবল না হতে পারে। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি এমন একটা চিন্তা করলেন, এমন একটা জায়গার জন্য এমন একটা সিস্টেম চিন্তা করলেন যে ওই জায়গার সাথে ওই সিস্টেমটা অ্যাকচুয়ালি হবে না, ইমপ্লিমেন্ট করা যাবে না, সেটা একটা ইয়া হতে পারে। ওই যে অ্যান্ড্রয়েড আর আইফোনের অ্যাপের মতো কিছুটা এটাও আপনি ফিজিবিলিটি ইয়া করতে পারেন যে আপনার আইফোনের অ্যাপ কিন্তু এটার একটা ইয়া থাকে, তাই না, যে আইফোন অপারেটিং সিস্টেমই তো আলাদা। হ্যাঁ অপারেটিং সিস্টেম আলাদা, তাহলে এটার জন্য আমার অ্যাপের মধ্যে একটা পুরো অ্যাপটা কিন্তু চেঞ্জ না, কিছু জিনিস মানে কোনো একটা কারণে যেটা দুইটার সিস্টেমের মধ্যে কাছাকাছি করা লাগে। এখন আমরা হচ্ছে এটার যে সাইকেল সিস্টেম অ্যানালাইসিসের সাইকেলটা সেটা হচ্ছে সাইকেলটা ফার্স্টে আসে হচ্ছে এসডিএলসি। এসডিএলসি বলছো? জি ম্যাম এসএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট। এসডিএলসি হচ্ছে আপনার সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন দুইটা মিলায়, হ্যাঁ দুইটাই পাবেন। আমরা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস করছি, সিস্টেম ডিজাইন এইটা মোটামুটি শেষ করে দেন হচ্ছে আমরা বলতে চাচ্ছি সফটওয়্যার ডেভেলপমেন্ট এসডিএলসির সাথে মিল থাকতে পারে। ফার্স্টে হচ্ছে আমরা যেটা বললাম প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। দেখা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। Preliminary investigation. Then study of current system. মানে এই যে আপনারা যেটা বললেন যে আপনি যখন ইনভেস্টিগেট করবেন আপনার হ্যাঁ সিস্টেমটা অলরেডি অ্যাভেলেবল কি সেই জিনিসটা করতে হবে। Then আসি determination of user requirements. মানে user requirements আপনার ইউজার কি চাচ্ছে, ইউজার কি প্রয়োজন, কোন কোন জিনিসগুলো আপনার সিস্টেমে থাকবে। যেমন আপনি ক্লায়েন্ট আপনি যদি কাউকে কোনো একটা সফটওয়্যার বানাতে দেন, আপনি যে কারণে সফটওয়্যারটা বানাতে দিচ্ছেন সেই জিনিসগুলোর জন্য কিন্তু আপনার যাকে বানাতে দিচ্ছেন তাকে বলে দিবেন যে এই জিনিসগুলো যাতে আমার সফটওয়্যারে থাকে। user requirements, so এইটা হচ্ছে user requirements. Then analysis and system setup. সার্ভার Analysis and system setup. Then last year আমরা দেখবো সিস্টেম অ্যানালাইসিস রিপোর্ট। এই যে আপনি সিস্টেমটা অ্যানালাইসিস করছেন এটা কিন্তু আপনার রিপোর্ট হিসেবে আপনার বসকে জমা দেবেন আপনি যদি এমপ্লয়ি হন, তাহলে এটা সিস্টেম অ্যানালাইসিস রিপোর্টটা বা আপনার ক্লায়েন্টও দেখতে পাবে। সো এই রিপোর্ট যদি ঠিক মতো না হয় আপনার আবার তার মানে কোথাও কোনো একটা প্রবলেম হচ্ছে আপনারা আবার ওই সাইটে ব্যাক করতে
করে, ধরেন ইউজার রিকোয়ারমেন্টস কিন্তু সে অনুযায়ী হচ্ছে না, বা যে ইমপ্লিমেন্ট করবে তারও হচ্ছে না, তাহলে কি এটা তো আবার শুরু থেকে স্টার্ট করতে হবে না? মানে আপনার ধরেন যদি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে নেক্সটে যাবেন, মানে যেখানে আপনার অ্যাকচুয়ালি প্রবলেম আইডেন্টিফাই করে দেন সলভ। এটা ছিল মোটামুটি আমার সিস্টেম অ্যানালাইসিস। দেন যদি আসি সিস্টেম ডিজাইন, এখন আপনার অ্যানালাইজ করা শেষ। আমার আপনার 4 নম্বরটা কি লিখছেন? 4 নম্বরটা হচ্ছে সার্ভে AC1 BE1 সিস্টেম ডিজাইন, যে ডিজাইন কিভাবে করবো, আপনার অ্যানালাইসিস করা শেষ, এখন আপনার ডিজাইন করতে হবে যে সিস্টেমটা কিভাবে করবেন। সেটা আপনি একটা ফার্স্টে আর্কিটেকচার, এটার মধ্যে কিছু স্টেপ আছে, এটার মধ্যে হতে পারে আর্কিটেকচার ডিজাইন করছেন ফার্স্টে কাগজে কলমে বড় একটা আর্ট পেপারে, সেটা করা লাগতে পারে। তারপর হচ্ছে আপনার একটা প্রোটোটাইপ বানানো লাগতে পারে। প্রোটোটাইপ বলতে আপনার যেটা অ্যাকচুয়াল কাজ করবে না, কিন্তু এটা আপনি ইনিশিয়াল একটা ভিজুয়ালাইজেশন, বেটার ভিজুয়ালাইজেশন পাবেন। যেমন আপনি ইয়া করতে পারেন, এক্সপেরিয়েন্সটা কিরকম হবে সেটা আপনি একটু ব্রিফিং না, এটা হচ্ছে আপনি প্রোটোটাইপ নর্মালি আপনি চিন্তা করেন বড় একটা সিস্টেম আপনি করতে চাচ্ছেন, কিন্তু এটার ইনিশিয়াল মডেলটা, যেমন আপনি বিভিন্ন মুভি টুভি যদি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে আপনার ধরেন কোনো একটা কনস্ট্রাকশনের কাজে বিল্ডিং তৈরি করবেন, ঠিক আছে, 3D মডেল করে নেয় না। সো এটা হচ্ছে আপনার একটা প্রোটোটাইপ, যেটা অ্যাকচুয়াল মেজারমেন্ট আপনার যে অ্যাকচুয়াল বিল্ডিংটা হবে সেটার মধ্যে জাস্ট র ভার্সন। তাহলে এটা একটা হতে পারে আপনার সিস্টেম ডিজাইন। সেটার মধ্যে আমাদের শুরুতে করতে হবে কি আর্কিটেকচার ডিজাইন করতে হবে, যেটা কি হবে অ্যাকচুয়ালি। আর্কিটেকচার ডিজাইন, দেন হচ্ছে ডেটাবেস কনফিগারেশন। ডেটাবেস মানে যে ব্যাকএন্ডে যে কথা বললাম, যেটার মধ্যে আপনার সিস্টেমে সব ডেটা স্টোর থাকে। নেক্সটে আসি কমিউনিকেশন সিস্টেম। আপনার ডেটাবেস কনফিগার করা শেষ, মানে ডেটাবেস কিভাবে করবেন সেই অনুযায়ী এখন আপনার অ্যালগরিদম ডেভেলপ করা লাগতে পারে যে সিস্টেমটা চালানোর জন্য। আপনাদের কি কোর্স আছে, অ্যালগরিদমে কোনো কোর্স আছে? ডেটাবেস এর অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার ডিজাইন করা লাগতে পারে। সেটা আপনি এক্সিস্টিংটাকে মডিফাই করতে পারেন বা আপনি নতুন করে একটা করতে পারেন আপনার সিস্টেমের জন্য। দেন হচ্ছে সিকিউরিটির কথা চিন্তা করতে হবে, যে আপনার সিস্টেমটা কতটুকু সিকিউরিটি দিচ্ছে ইউজারকে। আপনার সিস্টেমকে ইউজ করে তার ডেটা সব হ্যাক হয়ে যাচ্ছে, আপনার সিস্টেম দুপাশে ইউজ করবেন না, ইউজার তো আর আপনাকে এসে আপনার চাকরির উপর ইয়া করবে না, কিন্তু আপনার এই যে একটা রিভিউ হলো, দেন হচ্ছে আপনার সিস্টেমের ইয়ার প্রবলেম সিস্টেম দ্য ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব কিছু এখানে একটা জাস্ট সিস্টেম ডিজাইন, এটা তো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা আর্কিটেকচার হতে পারে আপনার ফ্রন্ট এন্ড, আপনি কিভাবে অ্যাক্সেস করছেন, মানে টোটাল ডিজাইন হতে পারে। আপনার সিকিউরিটি কথা চিন্তা করতে হবে। দেন হচ্ছে টেস্ট এন্ড মেইনটেনেন্স। মানে কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি অ্যাসুরেন্স হ্যাঁ হতে পারে, কারণ কোয়ালিটি আপনি টেস্ট অ্যান্ড মেইনটেনেন্সের থ্রুতে আপনি কোয়ালিটিটা ইয়া করছেন, টেস্ট কোয়ালিটিটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করা যেতে পারে। আপনি
কোডে। কারণ আপনি যে জিনিসটা আউটপুট চাচ্ছেন সেই জিনিসটা আউটপুট করুন, অনেক ক্রিটিক্যাল কেস চিন্তা করতে হয়। ধরেন আপনার কোনো একটা সিস্টেম করার সময় অ্যাটেন্ডেন্সে আপনি হয়তো দেখা গেল আপনার জন্য একবার আপনি এন্টার করতে পারছেন আপনার অ্যাকাউন্টে, কিন্তু দেখা গেল কিছু সিচুয়েশনাল বেসিসে চেঞ্জ হওয়ার কারণে আপনি আর সেকেন্ড টাইম অ্যাকাউন্টে এন্টার করতে পারছেন না, কিন্তু অ্যাকচুয়ালি আপনার এন্ট্রি করার কথা ছিল তো করতে পারছেন না। সো এটা আপনার একটা বাগ হতে পারে, কোডের কোনো ইররের জন্য এই জিনিসটা হবে বাগের জন্য। সো এটা ডিবাগিং করতে হয়। অ্যান্ড দেন হচ্ছে মেইনটেনেন্স মানে এই যে আমরা যে যত অ্যাপগুলো ইউজ করি এই অ্যাপগুলো কিন্তু প্রতিনিয়ত টেস্টিং হচ্ছে, প্রতিনিয়ত মেইনটেনেন্স হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে। কিছুদিন পর মেসেঞ্জার আপডেট হয় না, মেসেঞ্জার তো আপনারা চালান, তো মেসেঞ্জার আপডেট হতে থাকে, কিছুদিন পর নতুন ফিচার অ্যাড করে বেশি পপুলারিটি গেইন করার জন্য, যাতে ইউজার বেশি ইমোশন এক্সপ্রেস করতে পারে মেসেজিং এর থ্রুতে। সো এইভাবে টেস্টিং আর হচ্ছে মেইনটেনেন্স এই জিনিসটা প্রতিনিয়ত টেস্ট হতে থাকে, মেইনটেনেন্স হতে থাকে। অ্যান্ড একটা সিস্টেম সম্ভবত মানে যত বড় সিস্টেম আছে এগুলো 100% কখনো মানে বাগ ফ্রি হয় না। দেখা যায় কোথাও না কোথাও ক্রিটিক্যাল কেসের জন্য হতে পারে যে একটা কাস্টমার ইয়া করছে না, বাট এটা অলওয়েজ ট্রাই করতে থাকে এই বাগটাকে রিজলভ করার জন্য, প্রবলেমটাকে রিজলভ করার জন্য। আর আমি সিস্টেম তৈরি করে নিয়ে প্রায় ইম্পসিবল, কারণ আপনার কোড তো জাস্ট 100-200 লাইনের কোড না, হাজার হাজার কোডের যদি লাইন থাকে এগুলোর মধ্যে দেখে রিকোড হয়েছে ওয়ান প্লেস করলে অ্যারো আর টেলে রেকর্ড বাট লাস্টে আসি ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন হচ্ছে এই যে আপনি যত কিছু করছেন এটার জন্য কিন্তু আপনার ডকুমেন্টেড রাখতে হবে, ডকুমেন্ট রাখতে হবে সব কিছুর জন্য। আপনি একটা ডিসিশন নিচ্ছেন, আপনার অবশ্যই একটা ডকুমেন্ট রাখতে হবে। কারণ কি, সাপোজ আপনি একটা এমপ্লয়ি যেখানে আপনি সফটওয়্যার ডেভেলপ করছেন, মনে হলো যে আপনি মাঝপথে জবটা ছেড়ে দিচ্ছেন, যদি আপনার কোনো মানে ইয়া না থাকে, লিমিটেশন না থাকে, কন্ট্রাকচুয়াল না থাকে যে এতদিনের মধ্যে ছাড়া যাবে, যদি না থাকে আপনি ছেড়ে দিচ্ছেন মাঝপথে। এখন আপনার যে প্রজেক্টের মাঝখানে চলে যাচ্ছেন, আপনার করা কাজটুকু কে করবে? আপনার ওই জিনিসটা বুঝতে হবে না অন্য কাউকে। এই জিনিসটা বোঝার জন্য আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে, যে নতুন জয়েন করবে সে ওই ডকুমেন্টসগুলো চেক করে ডকুমেন্টসগুলো পড়ে দেন হচ্ছে সে আবার কোড করতে পারবে। এর জন্য কিন্তু আমরা কোডের মধ্যেও যে ইয়াটা দিই, হ্যাঁ কমেন্ট আউট করি, যে প্রত্যেক লাইন বা কোনো একটা পোর্শনের জন্য কমেন্ট আউট করি। এই জিনিসটাও কিন্তু এই কারণে করা হয়। আপনারা এসডিএলসি করেছেন অলরেডি? পড়ছি বলতে ম্যাম নামটা শুনছি আর নামটা শুনছি মানে ভালো মতই করছি ওই আর কি ক্লাসে সবকিছু শুধু মানে হালকা করতে যায়, সবকিছু শুধু নাম শুনছে। শুনছিলেন করছিলেন ভিডিও কল হয়েছে ওই দেখ দেখি কি আপনার দেখি আর আমি শুধু কি লিখছি এসডিএলসি করেছি। সেকেন্ড ক্লাস জি ম্যাম পড়ছি আমার নোট থেকে আচ্ছা আমি আমার দেখ ঘুরে দেখ এসডিএল ডিওটি ইউএমএল এখন যদি এটা বলে বেশি লেখছস স্লাইডে জি স্লাইড হ্যাঁ সরি স্লাইড দিয়ে দিবেন ম্যাম আজকে তৈরি করতে পারবেন জি ম্যাম বললাম যে স্লাইড দিয়ে দিতে পারবেন এখন তৈরি হয়ে এটা আমরা বলতাম আচ্ছা তোমাদের ক্লাস থেকে তোমরা নিজেরা একজনকে শেয়ার করে দাও, যদি শেয়ার করে দিতে তাহলে তোমাদের কার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এই যে ম্যাম সার্ভিস ইয়ার বিনা তো নিজে নির্বাচন দাঁড়াতে চাচ্ছে না। হ্যাঁ বিনা প্রতিদ্বন্দ্বিতা এরপরে তুই কি হবি আচ্ছা আচ্ছা তুই কি সিয়ার হবি তাহলে তো অন্য কথা। না ইদ্রিস দিয়ে করে দে আচ্ছা পরে দেখো। আমি হোয়াটসঅ্যাপে এসে দেখে আমাদের Requirement specification. Then she হচ্ছে architecture
ইমপ্লিমেন্টেশনের পর কি এইদিকে এগুলা না ও না মানে সাইকেলটা সাইকেল ও আচ্ছা ড্র করতে ওটা হচ্ছে স্টেপগুলো দেন হচ্ছে আপনার এগুলো মারতে নোটটা ওই যে আসলে নোট সেই ইন্টারমিডিয়েট আগে গতবার চিকিৎসা করলে নোট না করলে পরীক্ষা করতাম ফেল মানে ইভেন না হবে বিস্তারিত পাঁচটা তাহলে ফার্স্ট আসে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রিকোয়ারমেন্টটা স্পেসিফাই আমরা অলরেডি বুঝেছি তাই না যে রিকোয়ারমেন্ট কী কী লাগবে সেই অনুযায়ী স্পেসিফাই করে যে কোন কোন কম্পোনেন্টস বা কোন ডিভাইস লাগতে পারে কী জিনিস লাগবে কী জিনিস কনসিডারেশন আসবে এই জিনিসগুলো দেন আসি আর্কিটেকচারাল ডিজাইন আমরা অলরেডি আর্কিটেকচারাল ডিজাইন কী দিয়ে করবো বা একটা এন্টিটির সাথে একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট কীভাবে কানেক্ট করবো ম্যাম এই জিনিস এই সাইকেলটা কিসের কোনটা এটা এটা হচ্ছে সিস্টেম ডিজাইনের দেন আসি কম্পোনেন্টস ইমপ্লিমেন্টেশন কম্পোনেন্টস ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে আপনারা সব কিছু একসাথে করতে পারবেন একটা সিস্টেম সবসময় যদি একটু জটিল হয় আপনার দেখা যাবে যেমন আমাদের একটা সিস্টেম ম্যাথসটি নিজস্ব আমাদের যে স্টুডেন্ট পোর্টাল সেটা করছিল আস্তে আস্তে বিভিন্ন ফিচারগুলো অ্যাড হচ্ছিল লাইক ফার্স্ট অ্যাটেন্ডেন্সের জিনিসটা বুঝতে কারণ টিচারদের অ্যাটেন্ডেন্সের জিনিসটা দরকার নেক্সট আসছে যে আমরা আমাদের কোর্স দেখতে পারবো শুধু আমরা কোন কোন কোর্স রেজিস্টার করেছি সেই জিনিসটা দেখতে পারবো রেজাল্ট তখন আমাদের শো করে আস্তে আস্তে সবার লাস্টে কি আমরা হচ্ছে রেজাল্ট দেখেছি সো এই যে পার্টিকুলার ডিফারেন্ট জিনিসগুলো আমার তো একটা সিস্টেম অনেকগুলো জিনিস হতে পারে জাস্ট একটা করলাম হয়ে গেলো এরকম অনেকগুলো ছোটো ছোটো কম্পোনেন্টস একসাথে হয়ে দেন হচ্ছে আমার ফুল সিস্টেমটা হয় এই সবগুলো সিস্টেম আমরা একসাথে নাও কমপ্লিট মানে একসাথে কমপ্লিট করি দেখা যায় যে ইউজারকে প্রতিনিয়ত আপডেটেড ভার্সনটা দিতে থাকে যে ফার্স্টে আপনার এই হচ্ছে এটা নেন দেখেন চেক করেন ইউজ করেন কোনো প্রবলেম হলে জানান এটা রিপোর্ট করতে হয় একটা ফিডব্যাক দিতে হয় কিংবা মেসেঞ্জারও কিন্তু ফিডব্যাকের সিস্টেম আছে না জি ম্যাম দেন হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন এখন আপনার সবগুলো কম্পোনেন্টস করা শেষ আপনি এখন সবগুলো কম্পোনেন্টসকে ইন্টিগ্রেট করবেন সবগুলোকে একসাথে একত্রিত করে একটার সাথে যে আরেকটা কি কানেক্টেড সেই কানেকশনটা দিয়ে দেন আপনি লাস্টলি ক্লায়েন্টকে ফুলি হ্যান্ড ওভার করে দিলেন আর আপনার প্রজেক্ট শেষ অবশ্যই ডান একদম হয় না আপনার দেখা যায় প্রতিনিয়ত মেনটেন্যান্স করতে হয় এটা অ্যাকচুয়ালি মেনটেন করতেই হয় কোনো একটা সফটওয়্যার সিস্টেম দেখা গেলো যে কোনো বাগ হচ্ছে বা আপনার সার্ভাইভ করতে গেল ধরেন বাগ না ধরেন কোনো প্রবলেম আছে না কোথাও আছে বা এটা ধরা পড়ে নিয়েছে কিন্তু স্টিল কিন্তু আপনার সিস্টেমটাকে যদি আপডেট না করেন আপনার সিস্টেমটা ব্যাকডেটেড হয়ে যাবে নতুন কেউ কিন্তু তখন যদি অন্য কেউ বেটার কোনো ভার্সন বের করে ফেলতে পারে আপনারটা ইউজ করতে পারবে না কি আজকে আপনার